স্কুল সার্ভিস কমিশনের জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। বারবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, আইনি জটিলতা হয়েছে, অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। আজ স্কুল সার্ভিস কমিশনের আজ নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, এই নবম দশমের তালিকা, ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ, ঠিক কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা নিয়ে সবচেয়ে বেশি এতদিন ধরে চিন্তা করেছে স্কুল সার্ভিস কমিশন? দেখো, আজকে এসএসসির ইতিহাসে একটা মেগা দিন হতে চলেছে। তার কারণ আজকের পরেই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, যাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যাদের চাকরি বহাল রয়েছে, তাদের মধ্য থেকে কতজন নিয়োগের সুযোগ পেল যারা নিয়োগে অংশ নিয়েছিলেন। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেখানে তুমি দেখেছো কয়েকশো যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত আসতে পারেননি। ফলত আজকে যে নবম দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হবে, সেখানে এটা স্পষ্ট হয়ে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যারা যারা এই নিয়োগে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে কতজন নিয়োগে অংশ পেলেন, বা সবাই কি পেলেন, নাকি তার মধ্যে থেকেও আবার অনেকে বাদ চলে গেলেন। এটা স্পষ্ট হয়ে যাবে আজকে সন্ধ্যের পর। কারণ আজ স্কুল সার্ভিস কমিশন সন্ধ্যেবেলায় তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে দেবে। একাদশ দ্বাদশেও যেমন অভিজ্ঞতার নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর নির্ভর করে তালিকা প্রকাশ করেছিল, ঠিক একইভাবেই নবম দশমের শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হচ্ছে, যারা সফল হবেন তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর, তার সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই তিনটির নিরিখেই তৈরি করা হয়েছে প্যানেল, এবং সেখানেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে তার উপর নির্ভর করে। অর্থাৎ মোট 80 নম্বরের নিরিখে এই ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি। আজ সন্ধ্যেবেলায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। যদিও কমিশনের তরফে এখনো পর্যন্ত অফিসিয়াল অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। গত 7ই সেপ্টেম্বর এসএসসি এই নবম দশমের লিখিত পরীক্ষা নিয়েছিল, যেটা নভেম্বর মাসের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। আজ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হবে এবং এসএসসির ওয়েবসাইটে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হবে যে কোন যারা সফল হয়েছেন, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তারা কত লিখিত পরীক্ষায় নম্বর পেয়েছিলেন, একাডেমিক কোয়ালিফিকেশনে কত নম্বর পেয়েছেন এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য কত নম্বর পেয়েছেন। বিস্তারিত তথ্য এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে কেউ দেখতে পাবেন এসএসসির ওয়েবসাইটে গিয়ে এই তথ্য। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তবে তার আগেই তালিকা চলে যাচ্ছে বুথে বুথে। কোন তালিকা? না, যে তালিকা থেকে বোঝা যাবে যে মৃত ভোটারদের নাম আর আছে কিনা, ডুপ্লিকেট ভোটারের নাম আছে কিনা, যদি কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান তার নামও আছে কিনা। এই যে তালিকা প্রকাশ হবে, আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছে। সোমরাজ, এই তালিকা কারা দেখতে পাবেন, কিভাবে দেখা সম্ভব? দেখো, রাজ্যের যে 80,000-এরও বেশি বুথ রয়েছে, সেই 80,000-এরও বেশি বুথের মধ্যে অধিকাংশ বুথেই বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের মধ্যে বৈঠক হয়ে গেছে সেই তালিকা নিয়ে, এবং সেই তালিকাও অনুমোদন দিয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বুথ লেভেল অফিসারদের। এবারে তুমি দেখেছো আগামী 16ই ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তার আগেই বুথে বুথে তালিকা টাঙিয়ে দেবেন বিএলওরা। এই যে তালিকা দেওয়া হবে, সেখানে তাদের বুথের অধীনে কতজন মৃত ভোটার রয়েছেন, কতজন ডুপ্লিকেট ভোটার রয়েছেন, কতজন শিফটেড ভোটার রয়েছেন, আর কতজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ আনট্রেসেবল। এই 4টি তালিকা প্রত্যেকটি বুথে টাঙিয়ে দেবেন বিএলওরা। আজ এবং কাল থেকেই এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। অর্থাৎ 16ই ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট বুথের ভোটাররা তাদের বুথে গিয়ে দেখতে পারবেন যে তাদের বুথে কারা কারা মৃত ভোটার রয়েছেন, কারা কারা শিফটেড ভোটার রয়েছেন, কারা কারা ডুপ্লিকেট ভোটার রয়েছেন, এবং কোন কোন ভোটারকে তাদের বুথে খুঁজে পাওয়া যায়নি। আর সেই তালিকার উপরে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে।
এই 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর তারপর যদি সেই তালিকায় নাম না থাকে তাহলে কি হবে? হবে হিয়ারিং। এই হিয়ারিং কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে হিয়ারিং, কোথায় হবে, সেখানে কি কি জানতে চাওয়া হবে, কি কি তথ্য দেখতে চাওয়া হবে, কি জানতে চাওয়া হবে, কি কি নথি দেখতে চাওয়া হবে, এই সব কিছু এবার জানতে চাইল সিইও। সোমরাজ, এই যে হিয়ারিং হবে, এই হিয়ারিং এর পদ্ধতি এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি? দেখো, আমরা আগেই জানিয়েছিলাম যে হিয়ারিং এর পদ্ধতিতে মূলত ওয়েবকাস্টিং হবে এবং কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় হবে না, তার বদলে হিয়ারিং করতে হবে সরকারি দপ্তরে, সেক্ষেত্রে বিডিও এসডিও জেলা শাসকের অফিসে হবে। কিন্তু এবারে যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানতে চাওয়া হয়েছে, যেই হিয়ারিং এর যে নোটিশটি দেওয়া হবে সেই নোটিশের বয়ানে কি লেখা থাকবে, শুধুমাত্র তাদের নাম এবং কোন জায়গায় হিয়ারিং হবে সেটি পাঠিয়ে দেওয়া হবে, যে তাকে সেই জায়গায় আসতে বলা হবে হিয়ারিং এর জন্য, নাকি সেই নোটিশে কোনো কারণ উল্লেখ করেও বলে দেওয়া থাকবে যে সংশ্লিষ্ট কারণের জন্য জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে তাকে হিয়ারিং এ আসতে হবে, সেই কারণটিও উল্লেখ করা থাকবে। তাই হিয়ারিং এর নোটিশে বয়ানটা ঠিক কি থাকবে সেটাই জাতীয় নির্বাচন কমিশনের থেকে জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেই কমিশন সূত্রে খবর। এবং সেই কারণেই রাজ্যের সিইও ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে সেই বয়ানটি জানতে চেয়েছেন, কারণ সেই বয়ানের ওপর নির্ভর করেই হিয়ারিং এর নোটিশ দেওয়া হবে, যেটা 16ই ডিসেম্বরের পর থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা, এবং তারপরেই হিয়ারিং হবে, যেই হিয়ারিং ওয়েবকাস্টিং এর মাধ্যমে রেকর্ড করা হবে। ফলত এই হিয়ারিং এর নোটিশটাকে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে সিইও দপ্তর, কারণ এই নোটিশকে নিয়েই অনেকেই আদালতের দ্বারস্থ হতে পারে বলে আশঙ্কা করছে সিইও দপ্তর। সেই কারণেই এই হিয়ারিং এর নোটিশে বয়ানে কি থাকবে সেটাই এখন সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ সোমরাজ। অনুপ্রবেশ একটা জ্বলন্ত ইস্যু, সারা পৃথিবীর মানুষ এই অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বলেন। আমাদের দেশে অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখনো তোলপাড় হয় সংসদ। অনুপ্রবেশের কত রকম রুট হয় জানেন? ধরুন, মিজোরাম থেকে মায়ানমার হয়ে পৌঁছে গিয়েছেন কাকদ্বীপে এক মহিলা, তার স্বামী আবার বাংলাদেশি। এই রুট কিভাবে কাকদ্বীপ পর্যন্ত পৌঁছলো, এরা কারা, আর কজন এই রুট ধরে এসেছেন, কাকদ্বীপে তারা ধরা পড়লেনই বা কিভাবে? কৃষ্ণসাগরের সভা থেকে গতকাল অমিত শাহর উপর চড়া শুট মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলকে টার্গেট করে বুধবার লোকসভায় সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি, এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বললেন এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআর এর নাম লেখান ভালো করে, দিল্লি
মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে, আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে। কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে? নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে। 29 কেন? 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না, তার আগেই যাবে, গোল্লায় যাবে। করছে লুট, বলছে ঝুট। একবার করলো নোটবন্দি, আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা। মায়ানমার থেকে মিজোরাম কিভাবে? বর্ডার ক্রস করে, সেখান থেকে উত্তরবঙ্গ হয়ে আস্তে 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 একেবারে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ। এক মহিলা, তার নাম কৃষ্ণা দাস, তিনি মায়ানমারের মানুষ, চলে এসেছেন ভারতে, এখানে সংসার করছেন রীতিমতো। শুনবেন, শুনুন। কি নাম আপনার? কৃষ্ণা দাস। আচ্ছা, কবে এসেছেন আপনি? সবে আছে বা 2 মাস 2 মাস আগে এসেছে। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড তুলে দিলাম, আমি নতুন আইলাম বাংলাদেশ থেকে। আর কে এসছে? আর আমার বর আর আমার শ্বশুর আছে, কাকা শ্বশুর সঙ্গে আম হরস এখানে সুবিধা নেই। কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশ মানে বর্মা, এখানকার বর্মা। হ্যাঁ, বর্মা। বিশ্বজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, কৃষ্ণা দাসের সঙ্গে তোমার কথা হয়েছে। কৃষ্ণা দাস মায়ানমার থেকে চলে এলেন কেন, কিভাবে এলেন, রুট বললেন কিছু? হ্যাঁ দেখো, এই যে কৃষ্ণা দাস, তার সঙ্গে যেটা কথা বলে বুঝলাম, তার স্বামী রামদাস, বেশ কয়েক বছর আগে তাদের বিয়ে হয়, এবং তিনি যেটা বলছেন যে 2 মাস আগে, মাত্র 2 মাস আগে তিনি মায়ানমারে ছিলেন, সেখান থেকে তিনি মিজোরামে আসেন, এবং মিজোরাম থেকে ধীরে ধীরে তিনি কিন্তু এই কাকদ্বীপে এসে বসবাস শুরু করে দিয়েছেন। এবং শুধু বসবাস নয়, এখানে এসে তিনি আধার কার্ড পর্যন্ত করার জন্য কিন্তু কাগজপত্র জমাও দিয়ে দিয়েছেন একেবারে। এবং তার পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা, এবং সেই কারণে যে স্থানীয় যে সাব সেন্টার রয়েছে, সেই সাব সেন্টারে গিয়েও কিন্তু তিনি রীতিমতো যোগাযোগ করছেন, এবং সেখান থেকে যে সাব সেন্টারে যে কার্ড, সেই কার্ডটাও তৈরি করার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। অথচ তার কাছে যে কাগজটা দেখা যাচ্ছে, একেবারে মায়ানমারের সচিত্র পরিচয়পত্র। আমরা গুগলের মাধ্যমে যেটা আমরা সেই সচিত্র পরিচয়পত্র যেটা দেখতে পেলাম, যিনি যে নাম করছেন যে কৃষ্ণা দাস তার নাম, কিন্তু সেখানে যে তথ্য যেটা পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে আই থান্দা। একেবারে বুদ্ধ ধর্ম অবলম্বন করেন তিনি। একেবারে সেই কাগজটা থেকে কিন্তু, সেই আই কার্ডটা থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু যে শাসক দলের তরফ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্য মিজোরাম, সেখানে সঙ্গে থাকো বিশ্বজিৎ, মায়ানমারের নাগরিক বিয়ে করেছেন বাংলাদেশের নাগরিককে। 15 বছর আগে
শ্বশুর শাশুড়ি, এই কৃষ্ণা দাসের শ্বশুর শাশুড়ি ভারতে ঢুকে পড়ে, ভারতে আসেন তারা। সুতরাং ইন্ডিয়া কানেকশন, ভারত কানেকশন খুব যে নতুন তা নয়। তিনি হয়তো 2 মাস আগে এসেছেন, কিন্তু 15 বছর আগে তার শ্বশুর শাশুড়ি চলে আসেন ভারতে, চলে আসেন কাকদ্বীপে। ভোটার আইডি, আধার কার্ড, এই সব কিছু বানিয়ে তারা এখানে বসে আছেন। শুনুন। আপনারা কত বছর এসেছেন? আমরা এসে 15 বছর হচ্ছে এখানে থাকি, ভাড়ায় ভাড়ায় থাকি, জায়গা নিয়েছি, ঘর করতে পারিনি, ঘর করবো। আচ্ছা, জায়গা নিয়েছি। আপনার যে বৌমা উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। আধার কার্ড নেই? আধার কার্ডটা গড়বো, করবেন? তুলে দিয়েছি, জমা দিয়েছি। এখানে থাকেন, আধার কার্ড অন্য জায়গায় করতে দিচ্ছেন? আমার স্বামী দিয়েছে, আমি জানি না সেটা। আপনার বৌমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে তো নীলার দিকে, বাংলাদেশের দিকে থেকে মেজারাম এসছে, মেজারামের থেকে আসছে। বিশ্বজিৎ, এরা দাবি করছেন এরা 15 বছর আগে এসেছেন, কাকদ্বীপে রয়ে গেছেন, তাদের আধার কার্ড আছে, ভোটার আইডি আছে। তো এদের ছেলে, তার সঙ্গে মায়ানমারের ওই মহিলা, তাদের যোগাযোগ হলো কিভাবে? এদের ছেলে কোথায় থাকে? হ্যাঁ দেখো, এই প্রশ্ন যখন আমরা ওই পরিবারের কাছে তুলেছিলাম, তারা যেটা বলেছিলেন, ছেলে ব্যবসা করেন বাংলাদেশে, সেই সূত্রে মায়ানমারে যাওয়া আসা ছিল এবং সেখান থেকে তাদের বিবাহ হয়। তারা যে এই যে পরিবারটি, যে রাজু দাসের যে পরিবার, তিনি কিন্তু 15 বছর আগে এসেছেন। তিনি পেশায় মৎস্যজীবী, কেরলে থাকেন, কিন্তু 15 বছরের আগে এসে ভোটার কার্ড তৈরি করে ফেলে। সদ্য ভোটার কার্ড, একদম যে কার্ডটা হাতে দেখতে পাবে, একেবারে সদ্য একটা ভোটার কার্ড সবে মাত্র বার করেছে। এবং শুধু ভোটার কার্ড নয়, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে বার করেছে। তারা কিন্তু এখানে ভাড়ায় থাকছেন। এখানেই কিন্তু অভিযোগটা যে উঠে আসছে যে কাকদ্বীপের এই সমস্ত এলাকায় বেশ কিছু কলোনি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সেখানে ছোট ছোট রুম, মানে ঘর তৈরি করে সেখানে ভাড়ায় দেওয়া হচ্ছে। যাদেরকে রাখা হচ্ছে তারা কারা, তাদের কোনো পরিচয়পত্র কোনোভাবে কিন্তু যে ঘর মালিক যাচাই করে না, এবং এখানে যে স্থানীয় প্রশাসন রয়েছে তারাও কিন্তু যাচাই করে না। এটা মানা যাচ্ছে না। এই ঘর যারা ভাড়া দিচ্ছেন তারা স্থানীয়, তারা জানেন কে স্থানীয় নন, কে স্থানীয়, তারা জানেন ঘর যাদের ভাড়া দিচ্ছেন, যেরকম একটা কলোনি তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে একের পর এক বাংলাদেশ থেকে এসে মানুষ থাকছেন। এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না যে যিনি ভাড়া দিচ্ছেন তিনি জানেন না যে এরা বাংলাদেশ থেকে এসেছেন কিনা। তিনি অবশ্যই জানেন এরা স্থানীয় না, এরা বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু তিনি তা অস্বীকার করছেন কিভাবে? বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, এখানেই তারা সবই জানেন, আমাদের সামনে কিন্তু অস্বীকার করছেন এবং তারা আমাদের সামনে তাদের পরিচয়ও গোপন করতে চাইছেন। এবং সেইখানেই অভিযোগটা উঠে আসছে যে স্থানীয় প্রশাসন যারা রয়েছে, যে মেম্বার রয়েছে, পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে, তিনি বিষয়টি জানেন। তারপরেও তিনি কেন থানায় যে ইনফরমেশনটা প্রশাসনের কাছে কেন দিলেন না, এখানেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও মথুরাপুর যে সাংসদ, এটাই নিয়ম যে সব নথি আগে নিতে হবে, যাবতীয় নথি নেওয়ার পর স্থানীয় প্রশাসনকে জানাতে হবে, পুলিশকে জানাতে হবে, তা না হলে ভাড়া দেওয়া যায় না। ভাড়া দিতে গেলে কাকে ভাড়া দিচ্ছেন তার বিস্তারিত জানতে হবে। কিন্তু এক্ষেত্রে যিনি ভাড়া দিয়েছেন তিনি এসব কোনো কিছুই দেখেননি, নাকি জেনে শুনেই মাস গেলে ভাড়াটা পাবেন, কেউ কিচ্ছু জানতে পারবে না, এটা ভেবে ভাড়া নিয়েছিলেন? আপনারা ঘর ভাড়ায় দেন? হ্যাঁ, এই 3টায় ভাড়ায় আছে। নতুন কেউ এসছে সদ্য বাংলাদেশ থেকে, জানেন? না, নতুন এসেছিল, ও তো ওইখান থেকে আমরা তাড়া দিয়েছি। নতুন এসেছিল আমাদের। কেন, এখন তো আছেন তো? তাহলে ও ভাত খেতে এসছে, মনে হয় নিমন্ত্রণ করেছে, খেতে এসছে। কোথায় থাকে? কোথায় হ্যাঁ থাকে? কোথায়? ওই পাড়াতে থাকে। আমাদের আমাদের সমস্যা হবে কেন, আমরা তাড়া দিচ্ছি। কদিন আগে এসছে? মাস 2 হবে। হ্যাঁ, ওরকম এসেই বর কেরালায় চলে গেছে। হ্যাঁ, বৌমা বর্মার থেকে এসছে। মায়ানমার থেকে মিজোরাম হয়ে কাকদ্বীপে এসে বসবাস করছেন মায়ানমারের মানুষ। তার আবার বাংলাদেশের স্বামী, জাগিরের রাজনৈতিক তরজা তুঙ্গে। এরকম কাকদ্বীপে প্রচুর জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে লোক আছে যে কিভাবে আসছে। শাসক দলের মদত যদি না থাকে এসব কি করে এরা আসতে পারে? বর্ডারে এত কিছু নিরাপত্তা, তার মাঝখান দিয়ে কিভাবে আসছে? এটা দুই সরকারই দায়ী এর পিছনে।
একজন কি করে মায়ানমার মিজোরাম থেকে কিভাবে হচ্ছে কি বাংলার বা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে, এই দায়তে বিএসএফ এড়াতে পারে না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দায় এড়াতে পারে না, এই দায় তাদেরকে নিতে হবে। যারা ঘুসপেটিয়া রক্ষা করার জন্য এত কথা বলছে, তারা কি করে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে ল্যাকেজ করছে? শুধুমাত্র মুখে বলবো আর তৃণমূলকে বদনাম করব, পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করব, এটা ঠিক নয়। তারা তাদের কাজটা যদি ঠিক করে করে তাহলে এ কথা বলতে লাগে না।